দুঃখে তো আছি, চারিদিকে তো গন্ডগোল, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। এখন আমার লোক মরে গেল, টাকার দিকে আমার দেখে বেরিয়ে লাভ হবে না। আমার যেটা চলে গেছে ওটা আমাকে ঘুরিয়ে দিতে পারবে কি? নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। হটসিটের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী মহাশয়। নমস্কার দাদা। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের সম্প্রতি ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও অশান্তিকর ঘটনাগুলি ঘটে গেল, সর্বত্রই তার চর্চা জুড়ে রয়েছে। এই সময় খবরের হেডলাইন্স এই শামসেরগঞ্জ। এই ঘটনায় বেশ কিছু মানুষ নিহত হয়েছে এবং পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত। এই ঘটনায় বাবা ছেলেকে হত্যার পাশাপাশি আরও কিছু মানুষকেও হত্যা করা হয়েছে। এছাড়াও শামসেরগঞ্জের বেশ কিছু দোকান বাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে পুরো জেলা, নেই চেনা ছন্দ, নেই সেই চেনা ছবিগুলো। বাজার করা কি তোমার হয়নি রে? পার হয়ে যাচ্ছিল আর ওই সামনাতে ওই ঝামেলাতে গুলি চালিয়ে দিয়েছে, দিয়ে ছেলেকে আমার লেগে গেছে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শনিবার অশান্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, রতনপুর, জঙ্গিপুর, সুতি, হিজলতলা সহ বিভিন্ন জায়গায় বোমাবাজি, বাড়িঘর, দোকানপাট, হামলা, ভাঙচুর ও লুটপাটও হয়েছে। রেলের রুম, রেলগেটে হামলা, যানবাহনে আগুন দেওয়াও হয়েছে। এই ধারাবাহিকতায় শনিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জে প্রতাপগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও শুক্রবার পুলিশের গুলিতে আহত হয়েছে এক কিশোর, শনিবার মারা যায়। মোট 3 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছেন। মামলার শুনানির শেষে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দেন, যদিও তার আগেও মুর্শিদাবাদে BSF ও RAF নামানো হয়েছে। দাদা আসি, এই যে এত বিস্তারিত জানালাম, এই সমস্ত ঘটনাই ওয়াকফ বিল জারি হবার পরে। আর এই ওয়াকফ বিলে বিক্ষোভকারী কারা? বিক্ষোভকারীদের দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিযায়ী শ্রমিক, যাদের সাথে কিনা মুর্শিদাবাদে সেরকম কোনো মেলবন্ধনই নেই। তারা হয়তো জানেও না ওয়াকফ বিলটি আসলে কি, কেন তারা এই আন্দোলনে নেমেছেন। সবার আগে আমাদের দর্শকদের একটু অবগত করে দিন এই ওয়াকফ আইনটি সম্পর্কে। দেখুন, ওয়াকফ আইনটা বহু পুরনো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করেছিলেন যে বাস্তব জীবনে মানুষকে সুখ আনন্দের সাথী করতে গেলে পরে, প্রত্যেক নাগরিককে সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে গেলে পরে রাষ্ট্রযন্ত্র একটা দরকার এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু লোক দরকার। তো ঠিক সেই কারণে এই ওয়াকফ প্রপার্টি সম্বন্ধে বা ওয়াকফ বিল বা ওয়াকফ যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু তখন তৈরি হয়েছিল। আর্থিক দিক দিয়ে অসমতা ছিল, বহু গরিব মানুষ, তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে পারবে না, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারবে না। রাষ্ট্র যত বড় বৃহৎ ক্ষমতারই অধিকারী হোক, সবাইকে সব জিনিসটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সম্ভব হবে না। ঠিক সেই কারণে অর্থের প্রয়োজনে যারা অনাথ, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ, তাদের কল্যাণের জন্যে একটা অর্থ ভাণ্ডার এই ওয়াকফ। এবং সেই ওয়াকফটা হচ্ছে মুসলিমদের অর্থে, যিনি যারা দান করছেন তাদের অর্থে, তাদের সম্পত্তি তারা দান করছেন, এবং সেইটা নিয়ে একটা সিস্টেমের মধ্যে এই বলা হচ্ছে যে ওয়াকফটা প্রপার্টি বা ওয়াকফ যে সম্পত্তি, সেটা হচ্ছে আল্লাহর প্রপার্টি, এটা সাধারণ মানুষের প্রপার্টি নয়। এটাকে ব্যবহার করতে হবে যারা দরিদ্র মানুষ, যারা প্রয়োজনীয় মানুষ, তাদের শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়ে তাদের এই
সুবিধা পাওয়া যায়, সুবিধা পাওয়া সাধারণ যায়। মানুষের অর্থাৎ সুবিধার্থে এই ওয়াকফ। যাতে সব মানুষ সুখে থাকতে পারে, ধনী এবং দরিদ্র আপনার নির্বিশেষে। কথাকেই উল্লেখ করে আমি এখানে বলি, আপনি যেমন জানালেন যে সাধারণ মানুষের সুবিধার্থে এই ওয়াকফ বিল, তবে কি আপনার মনে হয় যাদের এই সম্পত্তিগুলো যারা অগ্রাধিকার করে রেখেছে, মানে ধরে রেখেছেন বিনা কারণে, যারা দরিদ্র সীমারেখার মধ্যে পড়েন না, তারাই কি এই ওয়াকফ বিলের যে বিক্ষোভকারী আন্দোলনের মূল মাথা? শুনুন, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে ওয়াকফ আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ, তার সঙ্গে আমরা মুর্শিদাবাদে অচেনা অজানা অনাকাঙ্ক্ষিত চেহারা দেখলাম, তার সঙ্গে কিন্তু আদৌ মিল নেই। কেন ওয়াকফ আইন যারা নতুন আইন করতে চেয়েছেন, সংশোধনী আইন, সে আইনের বিরোধিতা করার জন্যে সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই বা হতে পারে না। এটা মুসলিমদের প্রপার্টি, মুসলিমদের প্রপার্টি থেকে এই সিস্টেমটা আছে, মুসলিমদের খরচের জন্য ব্যবহার হবে এখানে। তবে হ্যাঁ, যেটা বললাম আপনাকে, যে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে এদের একটা যোগ থাকবে, এই কারণে সঠিকভাবে এই টাকাগুলো খরচা হচ্ছে কিনা বা কোনোরকম কোনো তসরুপ হচ্ছে কিনা, রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা দেখার কিছুটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এর বাইরে কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। আজকে হঠাৎ করে এই যে ওয়াকফ আইন সংশোধনী আইন আনা হলো, এটার কোনো কারণ কিন্তু নেই। এই আইনটাই আনা মানেই হচ্ছে উস্কানিমূলক কথা বিষয়। কেন এই আইনটা আজকে আনতে হবে, তার কোনো প্রয়োজনীয়তা আজকে ছিল নেই। এবং যদি থাকেও তো সেটা সরকার এই আইন তারা পাশ করিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে, এখানে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন নয়। সুতরাং এই ওয়াকফ সংশোধনী আইন 2025 এইটার সঙ্গে এই ঘটনার কোনোরকম কোনো জায়গায় মিল নেই, কোনো কারণ নেই, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এবং আমি মনে করি এটা সম্পূর্ণ পলিটিক্যাল কারণ। ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ, আর তার ফলে যে ঘটনাগুলো ঘটেছে তাতে যেন এক অচেনা মুর্শিদাবাদের ছবি উঠে এসেছে। আপনি তো এই জেলার এক প্রবীণ নাগরিক, এই যে চারপাশে যে ছবি দেখতে পাচ্ছেন, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এই যে চারপাশে আমরা যে ঘটনা দেখছি, জানছি, শুনছি, অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে মুর্শিদাবাদের মাটিতে কিন্তু কোনো আমরা ইতিপূর্বে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখিনি। এটা অত্যন্ত লজ্জাজনক। বরং মুর্শিদাবাদের মানুষ সব সময় চেয়েছে সব সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে দল বেঁধে থাকবো, ভাইয়ের মতন থাকবো। তা যদি না হতো, আজকে মুর্শিদাবাদের মানুষ, আমরা গর্ববোধ করি আমরা মুর্শিদাবাদের মানুষ বলে। এই কারণে গর্ববোধ করি, 1947 সালে যখন পার্টিশন হয়, তখন তো ধর্মীয় নিরিখে পার্টিশন হয়েছিল এবং সেখানে পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামিক মুসলিম কান্ট্রি হিসেবে, তাই তো? কিন্তু মুর্শিদাবাদের কোনো মানুষ কিন্তু সেটাকে পছন্দ করেনি। তারা কিন্তু বলেছিল যে না, আমরা একক কোনো ধর্মীয় রাষ্ট্রে আমরা বাস করব না, আমরা বাস করব সবার সাথে, সবার সঙ্গে। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা আছি, আমরা একই সঙ্গে বাস করব এবং আমাদের এই সম্মিলিত যে চেষ্টা, সাধ্য, সহযোগিতা দিয়ে আমরা ভারতবর্ষকে গড়ে তুলব। ভারতবর্ষ হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে ভাষা, ভাষী বা প্রদেশ যাই বলুন না কেন, ধর্মীয় কোনো বিভেদের কোনো নেই। সেই ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাই কিন্তু মুর্শিদাবাদ জেলা বহন করে আসছে, এতে কোনো দ্বিধা নেই। হঠাৎ করে এই যে ঘটনাটা ঘটছে, আমি সেই জন্যে বারবার বলছি, অকারণে বিনা মেঘে যেমন বজ্রপাত হয়, এটাও কিন্তু তাই হলো। এটা নিঃসন্দেহে আপনারা দেখুন যে আমরা যদি রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষ যদি সংযত না করতে পারে, তারা নিজেরা হবেন না, তারাই কিন্তু মানুষকে উস্কে দিয়ে আজকে আমরা বলছি পরিযায়ী শ্রমিকের দোষ দিচ্ছি, এটা কিন্তু নয়। দেখুন গা, যারা করেছে তারা হয় কোনো দলের অনুগত, দলের সমর্থক, এবং সে যে কোনো হতে পারে, যে কোনো দলেরই হতে পারে। আর যদি বলে যে না আমার দলের লোক করেনি, দেখা যাবে তার দলের লোক করেছে, তাহলে সেই দলের নেতাদের, কর্মীদের
তাদের কোনো তাদেরকে দখল নেই, বহিষ্কার করা। তাদের দখলে নেই, একদম তাই। তাদের ক্যাপচারে নেই। আসছি মুর্শিদাবাদের চেনা ছবি বলতে আমরা দেখেছি যে হিন্দু মুসলিম ভাই ভাইয়ের মতো একই উঠোনে থেকেছে। হিন্দুদের উৎসবে মুসলিমরা যেমন সামিল হয়েছে, তেমন মুসলিমদের উৎসবেও হিন্দুরা একইভাবে নিজেরা অংশগ্রহণ করেছে। কিন্তু শামসেরগঞ্জে যে ঘটনা ঘটলো তারপর থেকে কিন্তু ছবি অনেকটাই আলাদা। সে নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আচ্ছা, আপনার কি মনে হয় যে এই সমস্তই কিছু যে ভোটের তরজা নিয়ে? অবশ্যই, কারণ এটা হতে পারে না। আপনি কদিন আগের কথা ভাবুন না, এই যে মুসলমানদের ঈদ পালিত হলো, একদম তাই, মুসলমানদের রমজান পালিত হলো, রমজানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসে ইফতার করেনি, সে খবর আপনারা করেননি, সে ছবি সারা মুর্শিদাবাদ জেলা দেখেননি আপনারা, আপনারা দেখেননি। ঈদের আগের দিনে যে সমস্ত মুসলিম যারা দাতা গরিব মানুষকে বস্ত্র বিতরণ করেছে, তারা কি কে হিন্দু কি মুসলমান দেখে করেছে? হিন্দু মুসলমান সবাইকে দেখেছি আমরা লাইনে দাঁড়িয়ে কাপড়গুলো নিতে। আমরা এই কথা কি আমরা ভুলে গেছি? কদিন আগে পুজো হয়েছে, পুজোতে কি হিন্দু মুসলমান আনন্দ করেনি? পুজোর আনন্দ হিন্দু মুসলমান একসঙ্গে বন্ধুরা মিলে করেনি? সমস্ত কিছু করেছে। তাহলে হঠাৎ করে আজকে এই ঘটনা হলো কেন? এই ঘটনাটা হঠাৎ করে হয়নি, পরিকল্পিতভাবে হয়েছে এবং রাজনৈতিক কারণে হয়েছে। এই আপনি কি বলতে চাইছেন যে রাজনৈতিক নেতৃত্বদের উস্কানির জন্যই এই? অবশ্যই, এটা আমি কেন বলবো? এটা আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে দেখুন না বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের বক্তব্যগুলো শুনছেন না কেমন, তো সেগুলোই বুঝতে পারবেন যে উস্কানি কিনা। আবার আপনি এই কালকের ঘটনাটাও আপনি দেখুন না, যে আজকে দেখুন রাজা তার রাজধর্ম পালন করবে, তাই কি না? তো আজকে যাদের উপর আমরা ভরসা করব, আমরা সরকারের উপর ভরসা করব, সে হিন্দু হয়ে মুসলমানই হোক যেই হোক, আমরা সরকারি সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে প্রশাসনের উপরে আমরা ভরসা করব। রাজ্যপাল এসছেন, আমি তো সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি যে রাজ্যপাল এলেন, এক পক্ষের বাড়িতে গেলেন আর এক পক্ষের বাড়িতে গেলেন না। আবার মানবাধিকার কমিশন এলেন, তারা এক পক্ষের বাড়িতে গেলেন আর এক পক্ষের বাড়িতে গেলেন না। আবার যে সমস্ত নেতা আছে যারা রাজনৈতিক নেতা, তারা কিন্তু এদের ভূমিকাটা পারে না কন্ট্রোল করতে। একদম তাই, অবশ্যই পারে, এখানে তারা প্রচুর ভোট পেয়েছে, সেই ভোটারগুলোকে তারা কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, যেখানে কিনা শামসেরগঞ্জে এই মুহূর্তে 3 জন এমএলএ, একজন এমপি রয়েছেন, তারা তো চাইলে ফ্রন্টে দাঁড়িয়ে এই যে বিক্ষোভ আন্দোলন হয়েছে সেটাকে আটকানোর চেষ্টা করতে পারতেন। দেখুন, আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। 71 সালের, ইংরেজি 71 সালে, তখন আমি বিএ পরীক্ষা দিয়েছি। সেই সময় একটা সাময়িক একটা জলঙ্গি সাগরপাড়াতে একটা ঘটনা ঘটেছিল। একটা কমিউনিটির গৃহবধূকে অন্য কমিউনিটির লোকেরা গ্যাং রেপ করেছিল, এবং তার পেছনে কিন্তু সেদিনের তখনকার এক পুলিশ অফিসার, তার একটা হাত ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে যাদের বাড়িতে রেপ হয়েছে তাদের সমস্ত লোকেরা, তাদের জাতির লোকেরা এসে খুন করবে, যে যারা রেপ করে তাদের বাড়িতে তাদের মেয়েদেরকে তারা রেপ করবে। সেদিন কিন্তু আমি দাঁড়িয়ে 100 ছেলে নিয়ে গিয়ে 4000 লোকের সামনে দাঁড়িয়েছিলাম এবং তাদেরকে বুঝিয়েছিলাম এটা অন্যায় হচ্ছে, এটা করবেন না আপনারা। কেননা হিন্দুর মেয়েদের ইজ্জতও যা, মুসলমান মেয়েদের ইজ্জতও তাই। আমি আপনাকে বলি, সেদিন কিন্তু স্তব্ধ হয়ে গেছিল, একটি লোক কিন্তু আর ওই কাজে যায়নি। সেদিনই স্টপ হয়ে গেছিল এই ধরনের চিন্তা ভাবনা। এটা 1971 সালের ঘটনা, সাগরপাড়া হাই স্কুলে তারা জমায়েত হয়েছিল, এটা আপনি পরিষ্কারভাবে বলছি আমি। আর এরা পারে না। সেটাই বলছি যে সেই সময়কার কথা আপনি বললেন যে আপনারা উদ্যোগ নিয়েছেন, যার ফলে একটা বড় ঘটনা হতে হতে থেমে গিয়েছে। কিন্তু আজকে যেই জায়গায় এতগুলো এমএলএ এমপি দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু যারা কিনা জনপ্রতিনিধি, যাদের কথা মানুষ শোনে, তারা কি চাইলে পরে এই ঘটনাকে সেখানে অনেকটাই ভাবে থামিয়ে দিতে পারতো না? যদি তারা নাও থামাতে পারেন, তার চেষ্টা তো করবেন। কোথায় করলেন? যারা ঘর পোড়াচ্ছে বা মারামারি করছে, মাঝখানে 200 লোক তার হাত ছিল না, মাঝখানে দাঁড়াতে পারতো না প্রাচীরের মতন? করেছে সেরকম কোনো চেষ্টা কারো দেখেছি আমরা? করেননি। কারণ হচ্ছে এমএলএ এমপিগুলোর তাদের কিছু করার নেই। দেখুন, জ্যোতি বসু একটা কথা বলেছেন, যেটার আগেও আপনার সঙ্গে আলোচনা সাপেক্ষে একটা কথা বলেছিলাম, সরকার যদি চায় তবে দেশে দাঙ্গা বাঁধে, সরকার যদি না চায় তাহলে দেশে দাঙ্গা বাঁধে না। ঠিক ঠিক বলেছেন।
শামসেরগঞ্জের ঘটনায় পুরো রাজ্য এমনকি পুরো দেশ যে ঘটনা নিয়ে এই সময় আলোচনায় রয়েছে, শামসেরগঞ্জ কিন্তু অতি প্রাচীন একটি শহর। শামসেরগঞ্জেই কেন এই ঘটনা? দেখুন, ওয়াকফ আইন তো শুধু এই রাজ্য এই জেলার ওপর নয়, দেশব্যাপী। সবটাই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে যারা দুষ্কৃতিকারী, যারা এই সমস্ত কাজগুলো করে, তারা সেই সমস্ত জায়গাগুলোকে বেছে নেয়। আপনি কি মনে করেন এটা পূর্ব পরিকল্পিত? অবশ্যই পূর্ব পরিকল্পিত। কারণ আমি আপনাকে জোর দিয়ে বলছি যে ওয়াকফ আইনের বিরোধিতা, যে বিক্ষোভ আন্দোলন, সে আন্দোলনের সঙ্গে এই ঘটনার কোনো কারণ থাকতে পারে না। বলুন তো, হিন্দুদের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়ার কোনো সুযোগ আছে? এটা কি হিন্দুরা সম্পত্তিটা আত্মসাৎ করছে, না সরকার আইনটা পরিবর্তন করছে? কোনটা? সরকারের বিরুদ্ধে। তাহলে এটা কি হিন্দু সরকার? না, সরকারকে তো সবারই সরকার যায় না। তাহলে পরে আপনি কি করে বলবেন? বারবার আমি বলছি, ওয়াকফ আইনের সঙ্গে, আইনের বিরোধিতার সঙ্গে এইটা কিন্তু কোনো সামঞ্জস্যহীন এবং সম্পূর্ণ বিষয় আলাদা। তবে আমি একটা কথা বলি, আজও আমি বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা অন্যায়, এবং যে ঘটনাটা ঘটেছে সেটাকে তারিফ করা যায় না, তার বিরোধিতা করতে হবে, তার সমালোচনা করতে হবে, তার প্রতিবাদ করতে হবে। কিন্তু এই একটা জিনিস, যে যতটা যেভাবে আমাদের বিভিন্ন কি বলবো মাধ্যম, সংবাদ মাধ্যম, অনেকেই যারা জিনিসটাকে অন্যভাবে প্লেস করার মানুষের সামনে চেষ্টা করছেন, এটা আরও বেশি করে এই দাঙ্গাটা শুরু হয়ে যায়। এইটাই সব থেকে দুঃখজনক। এইটা আমাদের স্টপ করা দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আর বাংলাদেশও এই মুহূর্তে কিন্তু অনেক ঘটনা নিয়ে উত্তাল হয়ে রয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশের প্রভাব কি আমাদের এখানে পড়েছে? মাঝখানে তো শুধু একটি নদী। এখন কথা হচ্ছে, শুনুন, বাংলাদেশ বলি, মুর্শিদাবাদী বলি, আমরা তো একই জলবায়ুর লোক। ভাষা দেখবেন, ভাষাতে ধরন, কথা বলার ধরন, সব কিছু আমাদের এক। তো একটার প্রভাব আরেকটা দিকে পড়তেই পারে, সেটা অসম্ভব কিছু নয়। আর তাছাড়া কথা হচ্ছে যে আমাদের দেশ যাতে অস্থিরতার মধ্যে থাকে, সেটা তো বাইরের দেশ চেষ্টা করবেই, তার হাত থাকবে না, এটা আমি কিন্তু বলছি না। কিন্তু আগে আমার নিজের ঘরকে বলি যে আমার দোষ নেই, অন্যকে দোষ দিয়ে আমার লাভ কি আছে? আমি আপনার বাড়ি পোড়াচ্ছি আগুন দিয়ে, আর আমি বলছি যে অমুকজন পুড়িয়ে গেল, এটা ঠিক না। আমি পোড়ালাম, আমাকে সাবধান হতে হবে। আমার ছেলে পোড়ালো বা আমার আত্মীয় পোড়ালো, সেইটাকে আগে দেখতে হবে। আমি আগে একজনের দোষ দিয়ে আমার আত্মীয়কে আমাকে সেভ করলাম, দ্যাট ইজ নট দি প্রপার ওয়ে। দোষের কথাই যখন আসছে, আসি প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি কথা বলবেন? দেখুন, এই সব জায়গায় আমরা দেখছি যে আজকে দেশের প্রশাসন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। সরকারের বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই। আজকে যদি আমি মনে করি যে আমি একজন আইএএস আইপিএস, আমি আমার ন্যায্য কাজটা করব, তার চাকরি থাকবে না, কিন্তু নাহলে তাকে এখান থেকে অপসারণ করা হবে। ঠিক একই রকম ভাবে তো দুজনকে সরিয়ে দেওয়া হলো। আর নতুন এই মুহূর্তে সুতিয়ার শামসেরগঞ্জে আমাদের নতুন ওসি চলে এসেছেন, সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুব্রত ঘোষ। কি মনে হয় আপনার, এনারা কতটা আইনকে অনুসরণ করে কাজ করবে, নাকি তাদের উপরেও যে প্রভাব ফেলা হয়, যেমন আপনি বললেন যে তারা চাইলেও নিজেদের কাজটা করতে পারে না, সেরকম? পুলিশ চাই না এটা আমি বলবো না, পুলিশ চাই তার কাজটা করতে, কিন্তু তাদের হাত পা বাঁধা আছে, তাদের পক্ষে কাজ করা সম্ভব নয় সমস্ত বিষয় নিয়ে। আজকে দেখুন তো, আমরা তো খবরে যা দেখছি, সঠিক কথা কি না সেটা সময় বলবে। সেটা হচ্ছে তদন্ত বেরোবে যে যখন ওখানে ঘটনা হয়, পুলিশের ক্ষমতা হয়নি 6 ঘন্টা পর্যন্ত ওখানে যাওয়ার। তাহলে এই যে পুলিশের উপরেও তো আছে, একটা সরকার আছে, তার আরও জনপ্রতিনিধি আছে। একটা লোক তো ফোন করে বলতে পারতো যাচ্ছ না এখন, এমএলএ এমপি অমুক তমুক 7-17 কত রকম তো সব আপনার ওই স্করপিও থেকে শুরু করে হ্যাঁ বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, আর 10টা ফোন, সোনার মালা ইত্যাদি। তো ফোন পুলিশকে করেছিল? যদি ফোন করে থাকে, পুলিশ কেন এলো না? ঠিক ঠিক। আর এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে, এর জন্য যে এলাকাবাসীরা যেভাবে আতঙ্কিত হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে মানে সেফ ফিল করছেন না আমাদের জেলাতে। তারা পার্শ্ববর্তী জেলা মালদা, সেখানে ত্রাণ শিবিরে গিয়ে শরণাপন্ন হয়েছেন। কি বলবেন এই ঘটনা? দেখুন, ওইটা একই কথা বল, আস্থা
একবার হারিয়ে গেলে পরে আস্থাটা নিয়ে আসা তারা এই কার মুহূর্তে ভরসা আসবে? সেটাই যে তারা কার ভরসা আসবে? কার ভরসা আসবে আপনি বলুন? কার ভরসা আসবে? আপনি রাস্তা দিয়ে এগোবেন, আপনি মহিলা, কার ভরসায় যাবেন? জনসাধারণের ভরসা ছাড়া আপনার যাওয়ার কোনো রাস্তা নেই। সুতরাং যতদিন পর্যন্ত মানুষে এই জিনিসটা আমরা আমাদের মধ্যে সচেতন না হচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের এই সকলে আমরা বুঝছি যে না এটা আমাদের অন্যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আত্মবিশ্বাস আসবে না। তবে আমি মনে করি একটা বিষয় যে দেখুন যা ঘটনা ঘটেছে খুব দুঃখজনক, নিশ্চয়ই আবার ছন্দে ফিরবে, তবে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের দেখা দরকার এবং সেইভাবে ট্রিটমেন্ট করা দরকার। এই একটা ঘটনাকে নিয়ে আরও অনেকগুলো ঘটনা যাতে না হয় সেই চেষ্টাটাই কিন্তু আমাদের করা দরকার। প্রশাসনের ভূমিকা নিয়ে যেখানে আমরা প্রশ্ন করছি ঠিক সেরকম ভাবে গতকাল জেলা শামসেরগঞ্জে এসে ভিজিট করেছেন আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওনার আসবার খবর পেয়ে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেছিলেন, তাকে পুলিশের সহায়তা এবং এই করে ওনার কনভয়কে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অবশ্য পরবর্তীতে উনি আবার এসেছেন, এসে স্থানীয় মানুষদের সাথে কথা বলার সময় কিন্তু স্থানীয় মানুষরা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং নিজেরা যে কতখানি আতঙ্কিত রয়েছেন সে কথা কিন্তু কান্নায় ভেঙে তার সামনে বলেছে। প্রশাসনের কাছ থেকে কি মনে হয় কতটা সাহায্য? দেখুন, আমি অন্ততপক্ষে রাজ্যপালের যে ভূমিকা, সে ভূমিকায় আমি ব্যক্তিগতভাবে নিজে খুশি হতে পারছি না। তিনি এসছেন, নির্দিষ্ট কতগুলো জায়গা দেখে চলে গিয়েছেন, এটা কিন্তু রাস্তা নয়। যখন সবাই শুনছে যে রাজ্যপাল আসছেন, যারা অন্তত ক্ষতিগ্রস্ত মানুষ সবাই আশা করছেন তিনি আমাদের কাছে আসবেন, আমাদের কথা শুনবেন এবং একটা প্রপার স্টেপস নেবেন, তো তিনি কিন্তু সবার কাছে যাননি, বিশেষ বিশেষ জায়গায় গেছেন। এটা আরও সাম্প্রদায়িক উগ্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। যারা এই ঘটনাটা করছে তারা আরও সাহস পাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আশু ভীত সন্ত্রস্ত হচ্ছে, অথবা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সাহস দিয়ে তোমরাও পাল্টা লাগাও, এই সম্ভাবনা দিতে পারে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি শামসেরগঞ্জের ঘটনায় যে জেলা ছেড়ে পার্শ্ববর্তী জেলায় গিয়ে মালদাতে ত্রাণ শিবিরে রয়েছেন আতঙ্কিত মহিলারা। সেখানে দিল্লি থেকে মুর্শিদাবাদে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এবং সঙ্গে 6 সদস্যের দল। এর সাথে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের সাথে রয়েছেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তারাও গিয়ে সেই মহিলাদের সাথে কথা বলেছেন, তাদের কথা শোনার পর তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু সেই মহিলারা ঘরে ফিরতে চাইছেন না। নিজের ঘর থাকতেও তারা কেন ফিরতে চাইছেন না? তারা কি প্রশাসনকে একেবারেই ভরসা করতে পারছে না? অবশ্যই তাই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, বলতে পারছেন না। আর সবথেকে বড় কথা, একটি মাত্র রাস্তা আছে, হিন্দু মুসলিম সমস্ত স্তরের মানুষকে নিয়ে আলোচনা করা, পারস্পরিক সমঝোতায় নিয়ে আসা। সেটা হয়েছে কি আমাদের শুধুমাত্র কেউ একটা শান্তি মিছিল করলে হয় না, কিন্তু এটার জন্যে শিক্ষার দরকার হয়, এই জন্য পরিশ্রমের দরকার হয়। একটা মানুষের মন ভেঙে গেছে, যার বিরুদ্ধে মনটা ভেঙেছে, তা দুজনকে পাশাপাশি বসানোর একটা ব্যবস্থা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করতে হয়। এখনো পর্যন্ত সেই জিনিসগুলো মেলবন্ধনে কোনো জায়গা এখনো তৈরি হয়নি, এবং শুধু জায়গা তৈরি হয় না, উদ্যোগও কেউ তৈরি নেননি। এই যে এতগুলো কথা রাজ্যপাল এসেছেন, প্রসঙ্গ আমরা তুললাম, আগামী 2026 ভোটে কতটা কি প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? দেখুন, এইটাই তো আসল কথা। এই ভোটটা নিয়েই তো আজকে মানুষের প্রাণ যাচ্ছে, ভোটটা নিয়ে হিন্দু মানুষ যুদ্ধ হচ্ছে। এই ভোটটার জন্যেই আপনার ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে, আইন বিরোধী আন্দোলন হচ্ছে এবং আইন প্রণয়ন হচ্ছে। গোটা জিনিসটাই কিন্তু 26-এর ভোটটাকে লক্ষ্য করে। আজকে বিশেষ করে পশ্চিমবাংলায় কি অবস্থা আছে, পশ্চিমবাংলায় কংগ্রেস নীল, সিপিএম নীল, অন্য সমস্ত দল নীল। এখন এখানে যদি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ আনা যায়, ম্যাক্সিমাম হিন্দু ভোটটা যদি কেন্দ্রীয় সরকার পেয়ে যায়, তাহলে তাদের দিকে ভোটটা চলে যাবে। আবার যদি তা না হয়, হিন্দু ভোটটার কিছু অংশ যদি আমাদের পশ্চিমবঙ্গ শাসক দলের পক্ষে থাকে, আর মুসলিম ভোটারগুলো যাতে ভীত সন্ত্রস্ত হয়ে শাসক গোষ্ঠীর সঙ্গে একসঙ্গে গা ঘেঁচে থাকে, এইটাই তো মূল উদ্দেশ্য, অন্য কোনো কারণ নেই। এখানে
শুধুমাত্র দুটো দল থাকবে এখানে, আর সিপিএম থাকবে না, কংগ্রেস থাকবে না, অন্য কোনো দল থাকবে না। আমাদের টিভি24 বাংলার যারা দর্শক তারা অনেকেই আমাদের এই পর্দার দিকে তাকিয়ে থাকেন বিশেষ কিছু বিষয়গুলো জানবার জন্য, কি ঘটনা চারপাশে ঘটছে সেই সমস্ত বিষয়ে কমপ্লিট আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের স্টুডিওতে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো, দেখুন যে আপনারা এই ধরনের নানান রকম কোনো প্রোপাগান্ডায় মোটেই আপনারা পা দেবেন না, কোনো উস্কানি আপনারা শুনবেন না, গুজবে কান দেবেন না। আপনারা শান্তির খোঁজ করুন। আমরা পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদের মানুষ কিন্তু আমরা সম্প্রীতিকে ভালোবাসি, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আছে, আমরা একে অপরকে সাহায্য করি, আমরা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আসুন আমরা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধাচারণ যেমন করব, তার সঙ্গে সঙ্গে আমরা অন্ততপক্ষে এই ধরনের ঘটনা যেন আর না দেখতে হয় আমাদের, যাতে আমরা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য বজায় রাখতে পারি। আমরা এখানে মুর্শিদাবাদবাসী যাদের ধর্ম হবে শুধু মানবতার ধর্ম, অন্য কোনো ধর্ম এখানে কাজ করবে না। ভাই ভাই আমরা সকলে একসঙ্গে থাকবো, গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা টিভি24 বাংলার পক্ষ থেকে সাধারণ মানুষ দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আর এখনও প্রশাসনের ওপরে আস্থা রাখুন, কারণ আপনারা নিজেদের হাতে কোনো আইন তুলে নেবেন না, তাতে ক্ষতি কিন্তু আপনাদের হবে। আমরা কিন্তু চাই সবাই একই রকমভাবে যে আমরা মুর্শিদাবাদের পুরনো ছবি আবার যেন আগের মতোই ভাবেই দেখতে পারি। অচেনা মুর্শিদাবাদ আমাদের কারোরই পছন্দ নয়। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।